স্বাস্থ্য দুরন্তমন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর জন্মগত ত্রুটি ক্লাব ফুট নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার কাজী শহীদুল আলম। স্যার, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। স্যার, ক্লাব ফুট নামে আমরা একটা রোগ জেনে থাকি, এই রোগটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। ক্লাব ফুট একটা জন্মগত ত্রুটি, খুব একটা আনকমন না, এবং এই জন্মগত ত্রুটিটা মূলত পায়ে হয়। তবে এটা বলার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা একটা জন্মগত ত্রুটি, বংশগত না। তার মানে বংশগত যে রোগগুলা সেটা বংশের প্রতিটি সন্তানের মধ্যেই এফেক্ট করে, কিন্তু ক্লাব ফুট যে বাচ্চাটার হবে তার ভাই বোনদেরও যে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। এই জন্মগত ত্রুটিতে বাচ্চার পায়ের পাতা স্বাভাবিকভাবে তৈরি হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের পেটের ভিতরেই এটা আস্তে আস্তে বাঁকা হয়ে যেতে থাকে। পায়ের যে পাতাটা নিচের দিকে থাকার কথা এটা তখন ভিতরের দিকে চলে আসে এবং পায়ের পাতার উপরের অংশটা নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করে, এবং তখনই আমরা এটাকে বলি ক্লাব ফুট। এই ক্লাব ফুট তৈরি হওয়ার পিছনে কতগুলো কারণ আছে, যার অনেকগুলোকেই আগে থেকে প্রিভেন্ট করা যায়, বেশিরভাগগুলোকেই যায় না। যেমন আমি একদম সহজ ভাষায় যদি বুঝিয়ে বলি, আমরা ক্লাব ফুট তৈরি হওয়ার যে কারণগুলো আছে এগুলোকে আমরা বলি প্যাকেজিং প্রবলেম, জায়গা কম। মায়ের পেটের ভিতরে বাচ্চার জন্য জায়গা কম। যখনই জায়গা কমে যাবে তখনই বাচ্চাকে তার মায়ের পেটের ভিতরে অল্প জায়গাতেই অনেকটা গুটিসুটি মেরে থাকতে হবে, অল্প জায়গায় তাকে অ্যাকোমোডেট করার জন্য। কী কী কারণে এই জায়গা কমে যায়? কোনো কারণে হয়তো মা অস্বাভাবিক খাটো, তাহলে স্বাভাবিকভাবেই তার জরায়ুর ধারণ ক্ষমতা কম, তাহলে বাচ্চাটার জন্য এটা খাটো হয়ে কম হয়ে যাবে। অথবা দেখা যেতে পারে যে না, মা ঠিকই আছে, মার ডায়াবেটিস বা অন্য কোনো রোগের কারণে বাচ্চাটা একটু আকারে বড় হয়ে গেল। স্বাভাবিকভাবে 3 থেকে 3.5 কেজির মতো একটা বাচ্চার ওজন থাকার কথা, দেখা যায় 4-4.5 কেজি ওজন হয়ে গেল বাচ্চাটার, তখন তার জন্য জায়গা কমে যেতে পারে। আবার এমনও হতে পারে না, বাচ্চাও ঠিক আছে, মাও ঠিক আছে, কিন্তু বাচ্চা টুইন, একই জরায়ুর ভিতরে যেখানে একটি বাচ্চা থাকার কথা সেখানে এখন 2টো বাচ্চা চলে আসলো, তাহলে তার জন্য জায়গা কমে যাবে। অথবা টুইন না, বাচ্চাও ঠিক আছে, মাও ঠিক আছে, মায়ের পেটের ভিতরে যে পানিটা থাকে যেটা এই জরায়ুটাকে ফুলিয়ে রাখে, এই পানির পরিমাণ কোনো কারণে কমে গেল, তাহলে এটা হতে পারে। এরকম অনেকগুলো কারণ আছে, বাট সবগুলো কারণের কার্যপদ্ধতি এক, মার জরায়ুর ভিতরে বাচ্চাকে জায়গা কম দেওয়া। এবং এই বাচ্চাকে জায়গা যখনই কম দেয় তখনই হাত পাগুলোকে শরীরের কাছে নিয়ে আসার কারণে এই ক্লাব ফুট ডিফর্মিটিটা তৈরি হয়, এবং সেই কারণে এটাকে আমরা একটা জন্মগত ত্রুটি বলি, বংশগত না। স্যার, তাহলে আমরা বুঝতে পারলাম ক্লাব ফুট একটি জন্মগত ত্রুটি, বংশগত নয়। বাবা মার হয়েছিল বা দাদা দাদির হয়েছিল তাই বলে যে আমার হবে, ব্যাপারটা আসলে এরকম নয়। স্যার, ক্লাব ফুট সম্পর্কে তো আমরা জানলাম, এখন কি দেখে বুঝবো যে শিশুর ক্লাব ফুট হয়েছে? একটা বাচ্চার পা যখন স্বাভাবিক দেখাবে না তখনই আমরা ক্লাব ফুটের কথা অবশ্যই চিন্তা করতে পারবো, কিন্তু যে কোনো দিকে বাঁকা হলেই কিন্তু ক্লাব ফুট বলি না। এই বাচ্চাটার বাঁকা হওয়ার একটা নির্দিষ্ট গতিপথ আছে। যেমন আমি যদি এটাকে একটা পা হিসেবে চিন্তা করি, এটা পা, গোড়ালি, পায়ের উপরের দিক এবং পায়ের তলার দিক, তাহলে একটা বাচ্চার পা ঠিক এভাবেই থাকার কথা, যাতে বড় হলে এই পায়ের পাতাটাকে সে মাটিতে রেখে হাঁটতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার পাগুলা ঠিক এরকম না থেকে এরকমভাবে একটা ঘুরে যায়, আঙ্গুলগুলা পা বরাবর এক লাইনে না থেকে ভিতরের দিকে চলে আসে এবং পায়ের পাতার উপরের দিকটা ঘুরে নিচের দিকে চলে যায়। ফলে যে পাটা এরকম থাকার কথা সেটা তখন ঘুরে ভিতরের দিকে এসে এরকম একটা আকৃতি, এল আকৃতি ধারণ করে, এবং সেটাকে টান দিলে সোজা হয় না, শক্ত হয়ে থাকে। অনেক বাচ্চারা এটা এভাবে নর্মালি রাখলেও টান দিলে আবার সোজা হয়ে যায়, সেটাকে কিন্তু আমরা ক্লাব ফুট বলবো না। যখন দেখবো যে এরকম করে রাখছে এবং সে সোজাও করতে পারছে না, এমনকি বাবা মাও যদি সোজা করতে চায় সোজা হতে চায় না, তখনই আমরা এটাকে ক্লাব ফুট বলে আখ্যায়িত করি। স্যার, আপনি বললেন ক্লাব ফুটে শিশুর পায়ের আকার এল আকৃতি ধারণ করে, সেই ক্ষেত্রে শিশু কি পায়ে কোনো ব্যথা অনুভব করে? না, সাধারণত ব্যথা অনুভব করে না, কারণ এই বিকৃতিটা তার একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে মায়ের পেটের ভিতরেই অল্প অল্প করে সে এই অবস্থানে আসে, ফলে ওর পা এই পজিশনের সাথে অভ্যস্ত হয়ে যায়, ফলে এটা কোনো ব্যথা তৈরি করে না। একটা স্বাভাবিক বাচ্চা পাকে যদি হঠাৎ করে আমি এরকম বাঁকা করে দিই সে অবশ্যই চিৎকার করে কেঁদে উঠবে,
কিন্তু এই ক্লাবফুটের বাচ্চারা তাদের মায়ের পেটের ভিতরে ধাপে ধাপে 6-7 মাস ধরে আস্তে আস্তে এরকম করে বেঁকে আসে বলে এরা ওই সময় কোনো রকম ব্যথা অনুভব করে না। কিন্তু আমরা যখন এর চিকিৎসার অংশ হিসাবে এই পাটাকে যখনই আবার সোজা করতে যাব তখন বাচ্চা অবশ্যই ব্যথা পাবে। স্যার, এই রোগের কি কোনো ধরন আছে? হ্যাঁ, কয়েক রকম ধরনের পাওয়া যায়। বেশিরভাগ ধরনটা যেটা পাই আমরা, যে এটাকে খুব সহজেই কিছু ব্যায়ামের মাধ্যমে সোজা করে ফেলা যায়। এটাকে আমরা বলি ফ্লেক্সিবল, কারণ এটাকে সহজেই ম্যানিপুলেট করা যায়। কিছু কিছু টাইপ আছে যেটা সহজে সোজা হতে চায় না, অনেক কষ্ট করে আনতে হয়, তখন আমরা এদেরকে বলি রিজিড ভ্যারাইটি। আর সর্বশেষ একটা থাকে যেটার সাথে আরও কিছু জন্মগত ত্রুটির সাথে ক্লাবফুটটা থাকে, যেমন তার মেরুদণ্ডে প্রবলেম থাকতে পারে, তার ব্রেইনে প্রবলেম থাকতে পারে, তার নার্ভে বা মাসলে প্রবলেম থাকতে পারে। তখন এদেরকে ঠিক করা সবচাইতে বেশি কঠিন হয়ে দাঁড়ায়, বাট সৌভাগ্যবশত এদের পরিমাণটা কম। স্যার, ক্লাবফুটের চিকিৎসা সম্পর্কে জানতে চাই, আর কখন বাবা মা ডাক্তারের কাছে যাবেন? এই জন্মগত ত্রুটিটা জন্মানোর সাথে সাথে চোখে পড়ে, ডাক্তারের চোখে পড়ে, মার চোখে পড়ে, আত্মীয় স্বজনের চোখে পড়ে, কারণ এটা পরে তৈরি হয় না, এটা মায়ের পেটের ভিতর থেকে এই অবস্থাতেই বাচ্চাটা হয়। ফলে এটা একদম শুরুতেই ধরা পড়ে যে বাচ্চার পাটা পুরোপুরি স্বাভাবিক না। ফলে বাচ্চাদের বাবা মার তখনই এই বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা উচিত। একদম যত অল্প বয়সে আমাদের কাছে আনবে, মনে রাখতে হবে এই বাচ্চার পাগুলো একদম মোমের মতো, আমি যেদিকে চাবো সেদিকে এদেরকে বাঁকানো যাবে। একটু ব্যথা পাবে, কষ্ট হবে, কিন্তু এটা যাবে। ফলে আমি যত দ্রুত চিকিৎসা শুরু করতে পারবো তত ভালো। এবং চিকিৎসা পদ্ধতিটা একদম সহজ। তার পাটা যেরকম দিকে বাঁকা হয়ে আছে তার ঠিক উল্টো দিকে পাটাকে তখন আমাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে। যেমন আমি একটু আগে বলছি এল অক্ষরের মতো এদিকে বেঁকে যায়, একেই আমরা ধাপে 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 তার আগের অবস্থানটাতে নিয়ে আসবো। শুরুতে আমরা বাচ্চার বাবা মাকে কিছু ব্যায়াম দেখাই, যেই ব্যায়ামগুলো তারা বাসায় রেগুলার করা শুরু করে, যে ব্যায়ামে তার এই বাঁকা পাটাকে উনি ধাপে ধাপে যতটা পারে সোজা করার একটা চেষ্টা চালায়। যতক্ষণ পারে আমরা করতে বলি, এরকম না যে দিনে মাত্র 3 বার বা 4 বার। আমরা বাবা মাকে এভাবেই বলি যে আপনাদের হাতে কোনো কাজ নেই, ফ্রি সময় আছে, তাহলে আপনারা তখনই পায়ের ব্যায়ামটা করানো শুরু করে দিবেন। 2 থেকে 3 সপ্তাহ আমরা সময় দিই। সবাই একরকম পারে না, তাতে কিন্তু অসুবিধা নেই। তার পাটা যে সোজা হওয়ার যে একটা প্রক্রিয়া যেটা শুরু হয়, তার শরীরের বডির লিগামেন্টগুলা, জয়েন্টের ক্যাপসুলগুলা, যে স্ট্রাকচারগুলা এটাকে আটকে রাখছে, সেগুলো যাতে আস্তে আস্তে একটু রিল্যাক্স হয়, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এরকম যতটুকুন পারে তারা ব্যায়াম করে যখন 2-3 সপ্তাহ বয়সে আমাদের কাছে নিয়ে আসে, তখন আমরা কতগুলো পায়ে প্লাস্টার দেওয়া শুরু করি, যেটাকে আমরা বলি পনসিটি প্লাস্টার। এক একটা প্লাস্টার 7 দিন করে থাকে এবং অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4টা প্লাস্টারের প্রয়োজন হয়। আনুমানিক প্রায় 1 মাস মতো লেগে যায় প্লাস্টার দিয়ে ধাপে ধাপে এটাকে সোজা করতে। এবং তারপর বেশ কিছু জুতার মাধ্যমে চিকিৎসা চলতে থাকে। চিকিৎসা দীর্ঘমেয়াদী, প্রায় 2 থেকে 3 বছর বয়স পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হয়, কারণ দীর্ঘদিনের একটা বাঁকাকে আমি চাইলেই একবারে সোজা করতে পারবো না, এ খালিয়ে তার আগের জায়গায় চলে যেতে চায়। ফলে আমাকেও খুব স্লোলি আস্তে আস্তে যেতে হয়। বেশি দ্রুত করলে বাচ্চাটা কষ্ট পাবে, ব্যথা পাবে, ডিফর্মিটিটা ঠিকমতো কারেকশনও হতে চাবে না। ফলে একটা লম্বা সময় ধরে বাবা মার ব্যায়াম, আমার কিছু প্লাস্টার এবং পরবর্তীতে কিছু জুতা এবং ব্যায়ামের কম্বিনেশন এভাবেই চলতে থাকে। এর মাধ্যমেই আমরা পাটাকে সোজা করে ফেলি। কিন্তু এই পায়ের কিন্তু সারাক্ষণই তার আগের জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। ফলে স্বাভাবিক পর্যায়ে এসেও আমরা থামি না, আমরা এটাকে অতিরিক্ত উল্টো দিকে পর্যন্ত বাঁকিয়ে ফেলি। এটাকে আমরা বলি ওভার কারেকশন। যতটুকুন দরকার তার থেকেও বেশি আমরা কারেকশন করে দিই, কারণ আমরা যখনই প্লাস্টার করা বন্ধ করব, এ স্বাভাবিক গতিবেগে আবার আগের জায়গায় ফেরত আসা শুরু করে। এই ওভার কারেকশন করার পর এরপর আমরা তাকে কতগুলো জুতা ব্যবহার করতে দিই। শুরুর দিকে জুতাটা 2 মাস প্রায় দিনে 23 ঘন্টা করে পরানো থাকে। এরপর দিনে 16 ঘন্টা করে পরায় যতদিন বাচ্চার হাঁটার বয়স না আসছে। যখন সে বাচ্চাটা হাঁটার বয়সে চলে আসে, তখন এই জুতাটা চলে যায় শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময়। তাহলে দেখেন আমি কিন্তু ধাপে ধাপে জুতা পরানোর টাইমটা কমায় আনতে থাকি। এই সময়ে তার ব্যায়ামটার পরিমাণও আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে থাকে। এবং বাচ্চা যখন পুরোপুরি হাঁটা শুরু করে তার পায়ে ভর দিয়ে, যেটা 2 থেকে 2.5 বছর 3 বছর সময় লাগতে পারে, ততদিন পর্যন্ত এই চিকিৎসাটা চলতে থাকে। দিনের বেলা কোনো জুতা না, শুধু ব্যায়াম, আর সে নিজের মতো করে হাঁটবে। রাতের বেলা শুধু জুতাটা থাকবে। এবং 2-3 বছর পর্যন্ত এই জুতা ব্যায়ামের কম্বিনেশনটা যদি আমরা ঠিকমতো মেনটেন করে রাখতে পারি, তাহলে আমি গর্ব সহকারে বলতেই পারি এই বাচ্চা পুরোপুরি আর 10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবেই হাঁটবে। এটা তো আসলে অনেক লম্বা সময়ের ব্যাপার, অনেক দিন ধরে চিকিৎসা চলতে থাকে, সেক্ষেত্রে বাবা মাকে অনেক ধৈর্য ধরতে হবে। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো অপারেশনের দরকার হতে পারে? একদম যে লাগে না তা বলবো না, বাট বেশিরভাগ সময় লাগে না।
কারণ আগেই বললাম যে জন্মানোর সাথে সাথে এই ডিফর্মিটিটা সবারই চোখে পড়ে এবং তারা যদি আমাদের কাছে সাথে সাথে তখন নিয়ে আসে, আমরা যত অল্প বয়সে শুরু করতে পারবো চিকিৎসা, অপারেশনের প্রয়োজনীয়তা ততই কমতে থাকবে। আমরা 1 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে যদি চিকিৎসা শুরু করতে পারি তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি সাধারণত অপারেশন লাগবে না। কিন্তু অনেকেই মনে করে যে এটা বাচ্চার পা এটার বোধহয় নিজে নিজেই ঠিক হবে, তখন তারা এটার ব্যাপারে আর কোনো মনোযোগ দেয় না, অপেক্ষা করে যেটা নিজে নিজে ঠিক হয় কিনা। অপেক্ষা করতে করতে 2 বছর 3 বছর 4 বছর পার হয়ে যায়, তখন তাদের মনে হয় এ তো ঠিক হচ্ছে না, তখন তারা আমাদের কাছে নিয়ে আসে। যত দেরিতে আসবে তখনই আমাদের এটাকে অপারেশন করে ঠিক করার প্রয়োজন হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় নিরাময়টা তত দ্রুত এবং সুন্দর হবে। স্যার, আমরা তো চাইবো সব শিশুই যেন সুস্থ থাকে, সেক্ষেত্রে এই রোগ থেকে প্রতিকারের উপায় কি? কারণগুলোর কথা যদি আমরা একটু মনে করি তাহলে খেয়াল করে দেখবেন আসলে প্রতিকার করার তেমন একটা সুযোগ এখানে খুব অল্পই আছে। যেমন মা বাই ডিফল্ট আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী খাটো, আপনি তো তাকে বড় করতে পারবেন না। মার যদি ডায়াবেটিস থাকে সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে বাচ্চার বড় হওয়া হয়তো ঠেকানো যাবে। টুইন বেবি এটাও আমাদের হাতে নেই, হয়ে গেলে কিছু করার থাকে না। পানির পরিমাণ যদি কমে যায় তাহলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে অতিরিক্ত পানি সেবনের মাধ্যমে বা ওষুধপত্র বা পানির পরিমাণটাও বাড়ানো যেতে পারে। ফলে কিছু কিছু ক্ষেত্রে এদেরকে মায়ের পেটের ভিতরে থাকা অবস্থাতেই ঠেকানোর জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে বটে, বাট বেশিরভাগ সময় দেখা যায় যে আসলে আর কোনো কিছু করে ওঠা যায় না, ঠেকানো যায় না। স্যার, গর্ভাবস্থায় কি বোঝা সম্ভব যে শিশুর এই রোগটি হয়েছে এবং সেক্ষেত্রে কি প্রতিকারের কোনো উপায় আছে? হ্যাঁ, গর্ভাবস্থায় বোঝা সম্ভব। আমরা এখনকার বাচ্চারা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন তাকে রেগুলার কিছু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তাদেরকে চেক আপ করি, মা এবং বাচ্চা দুজনেরই কন্ডিশন দেখি। এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝা সম্ভব যে তার ক্লাব ফুট আছে কিনা। এই ক্লাব ফুট আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি করি না, আমরা করি জাস্ট তার বাচ্চাটা সামগ্রিকভাবে আর কোনো রকম সমস্যা আছে কিনা, তখন ক্লাব ফুট থাকলে সেটাও ধরা পড়ে। শুধু মায়ের পেটের ভিতরের দিকে তাকিয়ে বা মায়ের পেটের আকৃতির দিকে তাকিয়ে বাচ্চার ক্লাব ফুট আছে কি নাই এটা কিন্তু সন্দেহ করার কোনো অবকাশ নাই। তবে আনফর্চুনেটলি যদি ধরা পড়েও যায়, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যদি এটা ধরা পড়ে যে ক্লাব ফুট আছে, তখন কিছু করণীয় থাকে না। যেটা করণীয় থাকে আমরা বাবা মাকে তখন থেকে আশ্বস্ত করতে থাকি যে এরকম একটা ডিফর্মিটি দেখা যাচ্ছে, আপনার বাচ্চা আমার পেটের ভিতরে এরকম আছে, খুব সম্ভবত বাচ্চাটা জন্মগ্রহণ করবেও এই ডিফর্মিটির সাথে নিয়ে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। হওয়ার পরপরই আমরা আপনাদেরকে কিছু ব্যায়াম দেখিয়ে দিব, সেই ব্যায়ামগুলো করতে হবে, কিছু প্লাস্টার করতে হবে, কিছু জুতা ব্যবহার করতে হবে, এবং সব কিছু যদি ঠিকমতো উনি ফলো করে তাহলে এটা পুরোপুরি 100% নিরাময়যোগ্য একটি রোগ। এই রোগের কোনো রেসিডুয়াল এফেক্ট থাকবে না, বাচ্চা পা কখনোই কোনো ডিফর্মড অবস্থায় থাকবে না। এই মানসিক আশ্বস্তটুকুন বাচ্চা বাবা মাকে তখন আগে থেকে করা যায়। এতে সুবিধা হয় যে বাচ্চা বাবা মা তখন এটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখে, ভূমিষ্ঠ হওয়া মাত্র চিকিৎসা শুরু করে, এবং সেই চিকিৎসা পদ্ধতি দিয়ে যেহেতু সে আগে থেকেই জানে তার জন্য এটা চালিয়ে যাওয়া অনেকটাই সহজ হয়। এটুকুন করা যেতে পারে। তাহলে স্যার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই রোগের ক্ষেত্রে বাবা মার কাউন্সেলিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাউন্সেলিংয়ের মাধ্যমে বাবা মাকে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড রাখা সম্ভব। যেহেতু রোগটি নিরাময়যোগ্য, বাবা মা চাইলেই সন্তান চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রোগটা ধরা হয়তো মায়ের পেটের ভিতরে অবস্থাতেই ধরা সম্ভব, যেহেতু ওই সময় আমাদের তেমন কোনো কিছু করণীয় নাই। আমি যদি বাবা মাকে আগে থেকে মানসিকভাবে আশ্বস্ত করতে পারি যে এই এমন একটি রোগ তার বাচ্চার হয়েছে যেটা জন্মানোর পরপরই চিকিৎসা শুরু করতে হবে, এবং শুরু করলে তার রেজাল্ট ভালো, হয়তো একটু সময়ের প্রয়োজন হবে, কিন্তু এই বাচ্চাটা যখন হাঁটার বয়স হবে তার আগেই এই পা পুরোপুরি ঠিক করে ফেলা সম্ভব। আর 10টা বাচ্চার সাথে এই বাচ্চার হাঁটার বয়সে কোনো রকম পার্থক্য হবে না। এই মানসিক আশ্বস্তটুকু যদি বাবা মাকে করা যায় তাহলে তারা ভীত হবে না, চিকিৎসা করার ব্যাপারে আগ্রহ পাবে এবং চিকিৎসাটা ঠিকমতো করতে পারবে। স্যার, এই রোগ থেকে কি কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে? রোগের চিকিৎসা যদি আমরা না করি তাহলে অবশ্যই জটিলতা দেখা দিতে পারে। যেমন এই বাচ্চা যদি আমাদের কাছে না আসে বা আমরা যদি চিকিৎসা করতে না পারি বা তারা যদি কোনো কারণে চিকিৎসা করতে না দেয়, যেটা আমাদের দেশে অনেক রকম কুসংস্কারও আছে যে অনেকেই করতে চায় না, সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা যদি একবার তার হাঁটার বয়সে চলে আসে এবং সে যদি এই বাঁকা পায়ের উপরই ভর দিয়ে একবার হাঁটা শুরুও করে দেয়, কারণ তার হাঁটা কিন্তু বন্ধ হবে না, সে হাঁটবে ঠিকই, হাঁটাটার গতি প্রকৃতি ঠিক থাকবে না, এবং আপনি বুঝতেই পারছেন যে পায়ের পাতাটা মাটির দিকে নামিয়ে তার হাঁটার কথা, এখন তার পায়ের উল্টা দিকটাকে বাঁকা করে যখন সে হাঁটবে অবশ্যই হাঁটা স্বাভাবিক হবে না। তখন এই বাঁকা পায়ের উপরে তখন যখন ওজনটা পড়া শুরু করবে এই পা আরও দ্রুত বেঁকতে শুরু করবে,
এবং এই পাটা দ্রুত তার ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলবে, তাকে তার সহজে আর আগের জায়গায় তখন আর ফেরতও আনা যাবে না, তখন অপারেশনগুলো করার পর্যন্ত প্রয়োজন হয়। আর জটিলতা যেগুলো দেখা যায় যে আমাদের পায়ের যে মাংসপেশিগুলা, যেটা একটা স্বাভাবিক পা নড়াচড়ার জন্য তৈরি হয়েছিল, পাটা যখন বাঁকা হয়ে যায় তখন এই মাংসপেশিগুলো আর কাজ করে না। বলতে পারেন তারা ভুলেই যায় যে তাদেরকে কেন কি কাজ করতে হবে। ফলে দেরি করে যখন আমরা আসে তখন যদি আমরা যখন এদেরকে ঠিক করে দেই, পাটা দেখতে সোজা হয় কিন্তু কার্যক্ষম হতে পারে না, কারণ ওই মাংসপেশিগুলো বাঁকা পাকে না টানতে টানতে তারা ভুলে যায় যে তাদের আসলে কাজটা কী ছিল। ফলে আমরা পা সোজা করে দেওয়ার পরও তখন দেখা যায় যে পাটা খালি সোজাই হয়েছে, এই বাচ্চাটা তখন পাটাকে ব্যবহার করে হাঁটতে পারে না। আরও লম্বা সময় ধরে যদি হাঁটে তাহলে এর উপরের চামড়াগুলো পর্যন্ত শক্ত হয়ে যায়, যেটাকে আমরা ঠিক করতে পারি না। এরকম কিছু জটিলতা তাদের পরবর্তীতে দেখা যায়, যেই জটিলতাগুলো ঠিক করার জন্য আরও দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। আমার হিসাবে এটা আসলে টোটালি অপ্রয়োজনীয়, যেহেতু জন্মের শুরুতেই এই ডিফর্মিটি সবারই চোখে পড়ে। ফলে এই ডিফর্মিটি চিকিৎসা আসলে বাবা মার সতর্ক হয়ে যত দ্রুত সম্ভব শুরু করা উচিত। তবে একটা কথা অস্বীকার করব না, এর সাথে অন্য জন্মগত ত্রুটিও থাকতে পারে, বাট এর কারণে অন্য কোনো জন্মগত ত্রুটি হবে না। যদি অন্য কোনো জন্মগত ত্রুটি তার থাকে তাহলে সেটা একসঙ্গে তার থাকবে। এমন হতে পারে তার হার্টের একটা ভালভ নষ্ট, একটা হার্টে ফুটো আছে, হাতে কয়েকটা আঙ্গুল কম, অথবা ঠোঁটে একটা ক্লেফট লিপ বা প্যালেট আছে। এগুলো কিন্তু প্রতিটি আলাদা আলাদা সমস্যা, এটার সাথে আমার ক্লাব ফুটের কোনো সম্পর্ক নেই। তারা একসাথে থাকতে পারে, এরকম ভাবার কোনো কারণ নাই যে ক্লাব ফুটটার জন্যই বোধহয় তার তালু কাটা বা ক্লেফট লিপ বা প্যালেট হচ্ছে, এরকম কিন্তু ব্যাপারটা না। ক্লাব ফুট সম্পর্কে আজকে আমরা অনেক কিছু জানলাম, এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানলাম, যা আমাদের অনেক কাজে লাগবে, আমাদের সন্তানদেরও অনেক কাজে লাগবে। ক্লাব ফুট সম্বন্ধে এইটুকু আমরা অবশ্যই বাবা মাকে বলতে চাই যে এটা প্রিভেন্ট করার তেমন কোনো সুযোগ না থাকলেও এর চিকিৎসা পদ্ধতি কিন্তু খুবই চমৎকার। একটু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং এই চিকিৎসা সম্পন্ন করার পর এই বাচ্চার পা 8-10টা বাচ্চার মতো পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এই কথাটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা হয়তো ডিজিজটা প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু প্রিভেন্ট করতে না পারলেও এর চিকিৎসার মাধ্যমে এটাকে পুরোপুরি ঠিক করা সম্ভব। ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শিশুদেরকে সুস্থ রাখুন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।